ভোরবেলা আকাশের অবস্থা তেমন ভালো না। কেমন নিস্তব্ধতা চারপাশে। ঝড় শুরু হতে পারে যে কোনো সময়। নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে বাস প্রায় ছেড়ে দিয়েছে। প্রিয়ঞ্জনাদের আগামীকাল থেকে কলেজের ক্লাস শুরু হবে। বাসার পরিস্থিতি খুব বাজে। ভাইয়া বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে না করে নিজের প্রেমিকাকে নিয়ে বিয়ে করে ঘরে তুলেছে। জোহরা 3 দিন হসপিটালে ভর্তি ছিলেন। প্রাপ্তি প্রীতি তো ছোট, এমতো অবস্থায় বাবা আর তার সাথে ঢাকা যেতে পারেননি। ভোরে এসে বাসে উঠিয়ে দিয়ে গিয়েছেন। প্রিয়ঞ্জনা এখন যথেষ্ট বড় হয়েছে। তার বয়সে মেয়েরা তো বাচ্চার মাও হয়ে গিয়েছে। আর প্রিয়ঞ্জনা নরসিংদী থেকে ঢাকা যেতে পারবে না। বাবার শেষ বলা কথাগুলো ঠিক এমনই। হাতে 1000 টাকা দুটো নোটও গুঁজে দিয়ে গিয়েছেন। প্রিয়ঞ্জনার পাশের সিটটা খালি। প্রিয়ঞ্জনা জানালার পাশে উদাস হয়ে বসে আছে। বাবা যে রিকশায় বসেছিলেন সেটি চলে গিয়েছে সে কখন। টিপ টিপ বর্ষার আনাগোনা শুরু হচ্ছে। বাসে মানুষ আছে বেশ, তবে প্রিয়ঞ্জনার পাশে কেউ নেই। বাস ছুটে চলেছে। বর্ষার প্রকোপ বাড়ায় জানালা আটকে দেয় প্রিয়ঞ্জনা। 5 দোনা মোড়ে বাস থামে। দুজন যাত্রী ওঠেন। বৃষ্টিতে প্রায় ভিজেই গিয়েছেন দুজনে। প্রিয়ঞ্জনা ততক্ষণে বই পড়ায় মনোযোগ দিয়েছে। দূরযাত্রায় ঘুম আসে না তাই সে গল্পের বই পড়ে তখনই পাশে বসে একজন। ভিজেই গিয়েছেন প্রায়। তার ভেজা হাত প্রিয়ঞ্জনার হাতে লাগে। প্রিয়ঞ্জনা একটু দূরে সরে বসে। সরি, কিছু মনে করবেন না। আমার জন্য আপনার সমস্যা হচ্ছে, অনেকটা অপরাধী গলায় বলে ওঠে শাহবাজ। হুট করে বৃষ্টি শুরু হলো। সে ছাতাও আনেনি। যাত্রী ছাউনি থেকে বাসে উঠতে উঠতে পুরো কাক ভেজা হয়ে গেল। প্রিয়ঞ্জনা বই থেকে চোখ তুলে চায় পাশের সিটে বসা যাত্রীর পানে। চমৎকার হেসে বলে, না না, সমস্যা হচ্ছে না। মেয়েটা বেশ মিষ্টি দেখতে, বয়স অল্প মনে হয়। ভাবতে ভাবতে হাসি শুরু হয়ে যায় শাহবাজের। প্রিয়ঞ্জনা ব্যাগ খুলে টিস্যু বের করে দেয়। শাহবাজ নাক মুছতে মুছতে বলে, ধন্যবাদ। প্রিয়ঞ্জনা হালকা হেসে বই পড়ায় মন দেয়। শাহবাজ কিছু সময় পর জিজ্ঞেস করে, আপনার বাসা কি নরসিংদীতে? শাহবাজ কখনো অপরিচিত কাউকে অযাচিত প্রশ্ন করে না, তবে আজ কেন যেন মেয়েটার সাথে গল্প করতে ইচ্ছে করছে। মেয়েটা সুন্দর বলে নয়, মেয়েটার কণ্ঠ বেশ রিনরিনে, কেবল শুনতেই ইচ্ছে করে। শাহবাজ নিজে অবাক হয়, কারণ জীবনে এমন কখনো হয়নি। জি, আমার বাসা নরসিংদী। আগামীকাল থেকে কলেজ খোলা তো, তাই আজ ঢাকা যাচ্ছি। কোন কলেজে পড়েন আপনি? হলি ক্রসে। বাহ, তাহলে তো বেশ ভালো স্টুডেন্ট। সায়েন্সে? হ্যাঁ। আপনার বাসা কি নরসিংদী? হ্যাঁ, শেখের চর, ধনীদের শহর। হা হা করে হেসে ওঠে শাহবাজ। মেয়েটা তো পাকনা বুড়ি। এই যে দেখুন তো, আপনারা আমাদের আপন মানুষ। আপনারাই যদি এসব বলেন, তাহলে অন্য শহরের মানুষ কি বলবে? কথাটা অবশ্য আমার নয়, আমার মায়ের মুখে শুনেছি। প্রিয়ঞ্জনা বই বন্ধ করে ব্যাগ থেকে বাদাম বের করে বাসা থেকে পলিথিনে করে বাদাম ভেজে এনেছে। আসলে প্রিয়ঞ্জনা সচরাচর কোনো পুরুষের সাথে কথা বলে না, তবে এই উজ্জ্বল শ্যামবর্ণের লোকটার চেহারায় কেমন যেন মায়া আছে। মা বলেছে, কখনো 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 কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করবি না, ঘরের পুরুষ কেউ না। কিন্তু মায়ের কথা প্রিয়ঞ্জনার মানতে ইচ্ছে করছে না। এতদিন একটা খাঁচায় বন্দি পাখির মতো ছিল প্রিয়ঞ্জনার জীবন। আজ মনে হচ্ছে সে খাঁচা ছেড়ে আকাশ উড়ে বেড়াচ্ছে। অবাধ স্বাধীনতা। সন্তানদের ভালো চাইতে গিয়ে বাবা মা অনেক সময় তাদের মন খারাপ করে ফেলেন। পড়াশোনার সীমাবদ্ধতা জীবনে, সে সকল পরিবারের শিশুরা অনেকটা খাঁচায় বন্দি পাখির মতো ভিতর ভিতর ছটফট করে। আবার হুট করে স্বাধীন জীবন পেলে তারা হয়ে ওঠে উচ্ছৃঙ্খল। স্বাধীনতার স্বাদে মত্ত হয়ে তারা বেশ কিছু ভুল করে ফেলে। ভয়ে বাবা মাকে বলতে পারে না, হয়তো অপরাধী হয়ে ওঠে, নয়তো আত্মহত্যার পথ বেছে নেয়। তবে সেসব সন্তানেরা ছোট থেকে একটি সুন্দর পরিবেশে বেড়ে উঠেছে, যাদের বাবা মা বন্ধুর মতো তারা ভুল পথে খুব কমই যায়। প্রিয়ঞ্জনার চোখে এমন স্বাধীনতার রঙিন চশমা। বাদাম খাবেন? খাওয়া যায়। টুকটাক অনেক গল্পই হয় দুজনের। হুট করে থেমে যায় সব। বাসে অ্যাক্সিডেন্ট করেছে। প্রিয়ঞ্জনা জ্ঞান হারায়।
শাহবাজ প্রিয়ঞ্জনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেই তো শুরু। হঠাৎ করে একটা বজ্রপাতে ধ্যান ভাঙে শাহবাজের। বেঞ্চিতে বসে বসে নিজেদের প্রথম দেখার কথাগুলো মনে করছিল সে। ঝড় থেমে গিয়েছে। সে উঠে দাঁড়ায়। শহরে এক বন্ধুর বাসায় আশ্রয় নিয়েছে। সেখানেই যাবে এখন। চাচারা যে এরকম একটা বিশ্বাসঘাতকতা করবে কশিনকালেও ভাবেনি শাহবাজ। সব সম্পত্তি শাহবাজের নামেই ছিল। এসব কাগজপত্র দিয়ে চাচারা কখন কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে শাহবাজ এখনো হিসাব মেলাতে পারে না। তার বাবা প্রায়ই বলতেন, ব্যবসায় খোদার পর কাউকে বিশ্বাস করণ যায় না। এই ব্যবসা হইল নিজেরই চরম শত্রু। কখনো আসমানে ওঠায়, আবার কখনো একেবারে মাটির মধ্যে আছাড় দিয়া ফেলায়। আশেপাশের মানুষগুলাই থাকে এক একটা ছদ্মবেশী ডাকাত। তখন না বুঝতে পারলেও এখন শাহবাজ বাবার কথা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ব্যাংক না হয় দোকান আর ফ্যাক্টরি নিলামে তুলে নিজেদের টাকা উসুল করে নেবে। তবে এই যে লোকজনের কাছ থেকে তার কথা বলে টাকা নেওয়া হয়েছে, সেসব থেকে পরিশোধ করবে শাহবাজ? ইতিমধ্যে ঢাকার ফ্ল্যাট জমানো টাকা প্রিয়ঞ্জনার গহনা বিক্রি করে কিছু টাকা পরিশোধ করেছে সে। কোনো দোষ শাহবাজ করেনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছে না। যেহেতু চাচারা পালিয়ে গিয়েছে, মানুষজন ভাবছে শাহবাজও পালিয়ে যাবে। টাকা পরিশোধ করা ছাড়া কোনো উপায় তো শাহবাজ পায়নি। প্রতিদিন ঢাকা ফ্ল্যাটে মানুষ আসতো, তারপর সন্ত্রাস নিয়ে আসা শুরু করলো। শাহবাজ তখন কেবল অবাকই হচ্ছিল। এক একজন বড় বড় ব্যবসায়ী। মামলায় শাহবাজ কখনোই ওদের সাথে পারবে না। প্রিয়ঞ্জনার জীবনও এখানে জড়িয়ে। নিজের একার জীবন নিয়ে শাহবাজের ভয় নেই। তারা যে প্রিয়ঞ্জনার ক্ষতি করত, তাই আর একটা জমি বিক্রির আশায় ঘুরছে শাহবাজ। তারা এত এত মানুষ, আর সে একলা। মামলা যদি সে করেও, তাহলে তার অনুকূলে কিছু যাবে না। মানুষজন সোজা খুন করবে তাকে। তাদের কাছে কাগজ আছে, আর লোকেরা যেভাবে ক্ষেপে আছে, সে যদি মামলায় জড়াতে যায় তাহলে তারা প্রিয়ঞ্জনার ক্ষতিও করবে। দেশ ছেড়ে যদি পালিয়ে যেত তাহলে তো সবাই ভেবে নিত সেও চোর। আর মামলা মানে নিজ হাতে নিজেকে ও নিজের প্রিয় মানুষটাকে খুন করা। মূল কথা, দেশে থাকতে হলে তাকে টাকা ফেরত দিতেই হবে। জটিল, বড়ই জটিল শাহবাজের পরিস্থিতি। একুল দুকুলি নাই। যে সকল প্রভাবশালীগণ এক সময় বন্ধু ছিল তারা কেউই তার বিপদে এগিয়ে আসছে না। আজ শাহবাজ একা, একদম একা। প্রিয়ঞ্জনা নিজের বাবার বাসায় নিরাপদ থাকবে। শাহবাগের নিজের জীবনেরই নিরাপত্তা নেই। সে কোথায় নিয়ে রাখবে নিজের অর্ধাঙ্গিনীকে? শাহবাজের স্কুলকালের রিমন বন্ধু রিমন দরিদ্র ঘরের ছেলে। নরসিংদী শহরের দুই রুমের ছোট্ট বাসা নিয়ে ভাড়া থাকে। ইন্টারে উঠে আর পড়াশোনা করেনি। স্থানীয় এক দোকানে কারেন্ট মিস্ত্রির কাজ করে। প্রিয়ঞ্জনাকে বাবার বাড়ি রেখে শাহবাজ যখন উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল, স্টেশনে বসেছিল অনেকক্ষণ, তখনই রিমনের সাথে দেখা। যেখানে আপন মানুষেরা মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল, সেখানে সেই স্কুল কলেজের এক বন্ধু আশ্রয় দেয় শাহবাজকে। এত বড় মনের মানুষও আজকাল আছে। দুদিন যাবৎ প্রিয়ঞ্জনা আর শাহবাজের যোগাযোগ নেই। বিকেলের দিকে শাহবাজকে ফোন করে প্রিয়ঞ্জনা। শাহবাজ ফোন ধরতেই বলে, আমাকে আপনার কাছে নিয়ে চলুন শাহ। আমি মানসিক চাপ আর সহ্য করতে পারছি না। নিজের প্রিয় মানুষের ভেজা কণ্ঠ কারোরই ভালো লাগে না। শাহবাজেরও ভালো লাগছে না। প্রিয়ঞ্জনার কন্দ্রণরত সুর বুকে বিঁধছে, ঠিক যেন খেজুরের কাটার মতো। ফোনের এপাশ ওপাশ দুটো প্রাণ, নীরবতা। কেবল এক পাশে ফোপানোর আওয়াজ, অপরজন নিশ্চুপ। বাইরে আজ রোদ উঠেছে, কড়া রোদ। টিনের চালটা চিকচিক করছে। গ্রিলে হাত দিয়ে দাঁড়িয়ে সেদিক পানে চেয়ে আছে শাহবাজ। প্রিয়ঞ্জনা? কি শাহ? আমাদের প্রথম দেখা হয়েছিল আজকের দিনে। আজ শ্রাবণের 4র্থ দিবস। তুমি পুরো একটা পাকা বুড়ির মতো কথা বলেছিলে আমার সাথে প্রথম দিন, মনে পড়ে? ফোপানি থামে, কান্না থামে। প্রিয়ঞ্জনার স্মৃতিতে নাড়া দেয় প্রথম দিন। শাহবাজ জানে কি করে নিজের অর্ধাঙ্গিনীকে থামাতে হয়। গতকালকে জমি বিক্রির বায়না করে এসেছে। হাতে বেশ কিছু টাকা আছে। আচ্ছা, অর্ধাঙ্গিনীকে নিয়ে একটু ঘুরে বেড়ানো যায় 2 দিনের জন্য? এ সকল জাগতিক চিন্তা ভাবনা সব কিছু থেকে কিছু দিনের ছুটি কি নেওয়া যায় না? খুব বেশি স্বার্থপর সিদ্ধান্ত হয়ে যাবে কি? ঘুরতে যাবে প্রিয়ঞ্জনা? সত্যি শাহ? 3 সত্যি। বাবা মা আমাকে মানসিকভাবে অনেক চাপ দিচ্ছে শাহ।
তারা চাচ্ছে আমি যেন ফুফাতো ভাই ফাহিমকে বিয়ে করি। এই অন্যায় আবদার তো আমি মরে গেলেও মানব না শাহ। মুখে আসা কথাটাও বলে না প্রিয়ঞ্জনা। তার সাতুষ চিন্তা করবে। বাড়িতে কারফিউ জারি করেছে বাবা মা ভাই, এক একজন এসে বুঝিয়ে যাচ্ছে যে ছেলে বাটপার, যে ছেলের কোনো ভবিষ্যৎ নেই, যে ছেলের গলা পর্যন্ত ঋণ, তার সাথে কি সংসার হয়? প্রিয়ঞ্জনা জবাব দেয় না, কেবল চুপ করে থাকে। তারা কি আর বুঝবে? শাহ আর কে এক প্রাণ, শাহ আর সে এক প্রাণ দুই দেহ। নিজের থেকে কি কখনো বিচ্ছিন্ন হওয়া যায়? এ সকল মানুষগুলো ঘর ভাঙাতে পারে, ঘর গড়ার কারিগর তারা নয়। চুপ কেন প্রিয়ঞ্জনা? কবে যাচ্ছিস শাহ? আগামীকাল রওনা দেব। তোমার বাবা মা দিবে তো? জানো, ওরা আমাকে বলে তোমাকে ছেড়ে দিতে। নিজের থেকে নিজেকে কি কখনো আলাদা করা যায় প্রিয়ঞ্জনা? আপনি ডেকেছেন, আমি আসবো না শাহ? কখনো এমনটা হয়েছে? তাহলে তাই কথা রইল প্রিয়ঞ্জনা। অনেকদিন তোমাকে ভালোবাসা হয় না। একখানা উত্তপ্ত চমক। শাহবাজের কথা শেষ হয়নি, তখনই প্রিয়ঞ্জনা বলে ওঠে, কী সব বলছেন বেশরম লোক? নিজের বউকেই তো বলছি। কেমন একটা ব্যাপার না প্রিয়ঞ্জনা, নিজের বউকে নিয়ে পালিয়ে ঘুরতে যাচ্ছি। আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই। ধৈর্য ধরো। কিছুক্ষণ টুকটাক কথা বলে ফোন রেখে দেয় প্রিয়ঞ্জনা। বারান্দার দেওয়ালে মাথা এলিয়ে বসে। দৃষ্টি আকাশপানে স্বচ্ছ আকাশ, দু একটি পাখি উড়ে বেড়াচ্ছে। স্বামীর ভালো অবস্থায় পাশে থাকা আর মন্দ অবস্থায় নিজের সুন্দর জীবনের জন্য আলাদা হয়ে যাও মেয়েদের কি বলা উচিত? আত্মকেন্দ্রিক, অর্থলোভী, স্বার্থপর। একজন ছেলে যখন আর্থিকভাবে সচ্ছল থাকে তার পাশে থাকা যাবে, তার সংসার করা যাবে। আর অর্থ শূন্য হলে তাকে ছেড়ে দিতে হবে? একজন অর্ধাঙ্গিনী বুঝি এমনই হয়? নিজের সবটা ওজোর করে ভালোবাসলে তাকে কি কখনো ছেড়ে আসা যায়? আপা, প্রিয়ঞ্জনার পাশে বসে প্রীতি। এই বাড়িতে কেবল দুইজন মানুষই প্রিয়ঞ্জনাকে বোঝে, সুমনা আর প্রীতি। প্রিয়ঞ্জনা প্রীতির কাছে মাথা রাখে, প্রীতি মাথায় হাত বুলিয়ে দেয়। এবার সে আর প্রাপ্তি ক্লাস 9-এ উঠেছে। বড় বোনকে খুব ভালোবাসে প্রীতি। তোর মন খারাপ আপা? প্রিয়ঞ্জনা জবাব দেয় না। আপা জানিস, বাবা পারভেজ কাকার সাথে কথা বলেছে ফোনে। আমি শুনেছি তোর আর ভাইয়ার ডিভোর্সের ব্যাপারে কথা বলছিল। পারভেজ হঠাৎ প্রিয়ঞ্জনাদের পরিচিত এক উকিল। পারভেজ হলেন প্রিয়ঞ্জনাদের পরিচিত এক উকিল। প্রিয়ঞ্জনা এসব নিয়ে এখন ভাবতে চায় না। আগে সায়ের সঙ্গে ঘুরে আসুক, তারপর এগুলোর মোকাবেলা করবে। কিন্তু বাবা মা তো জীবনেও যেতে দেবে না। কিছু সময় পর মুখ খোলে প্রিয়ঞ্জনা। প্রীতি, আমি তো শাহবাজ ভাইয়ার সাথে দুদিনের জন্য ঘুরতে যাব। তুই কি পাগল আপা? ভাইয়া আর বাবা জানতে পারলে কি হবে জানিস? একেই বোধহয় ভাগ্য বলে। নিজের স্বামীর সাথে ঘুরতে যেতেও কত কিছু মোকাবেলা করে যেতে হবে। তোকে জানিয়ে রাখলাম, আমি আগামীকাল ভোরবেলা বের হব। ছোট্ট একটা চিরকুট লিখে রেখে যাব খাটের উপর। যখন সবাই আমাকে খোঁজাখুঁজি করে পাবে না, তখন তুই চিরকুটটা সবাইকে দেখাবি। এমন ভাব করবি যেন তুইও কিছু জানিস না। সুমনা ভাবিকে বলবি না? না, বলবো না। আর খবরদার, মায়ের চামচি প্রাপ্তির কানে যেন খবর না যায়। তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা আপা। জোহরা বিগত 2 দিন যাবতীয় প্রিয়ঞ্জনার সাথে কথা বলেন না। রাতে প্রিয়ঞ্জনা ডাইনিং টেবিলে খেতে যায়নি। সেদিনের পর থেকে সে আর ডাইনিং টেবিলে খাবার খায় না। ঘরে সুমনা ভাবি খাবার দিয়ে যান। আজ জোহরা খাবারের প্লেট নিয়ে এসেছেন। প্রিয়ঞ্জনা ছোট্ট একটা ব্যাগ গোছাচ্ছিল। তড়িঘড়ি করে তো খাটের নিচে লুকালো। ডাইনিং টেবিলে যাওয়া যায় না কেন? এমনি। অন্যদিকে মুখ ফিরিয়ে বলে প্রিয়ঞ্জনা। জোহরা বেগম বসেন প্রিয়ঞ্জনার পাশে। ভাত মাখিয়ে লোকমা তুলে ধরেন মুখের সামনে। মায়ের কিঞ্চিত ভালোবাসা পেয়ে চোখ ভিজে ওঠে প্রিয়ঞ্জনার। মুখ বাড়িয়ে লোকমা মুখ করে নেয় মুখে। ভাত খাওয়াতে খাওয়াতে জোহরা বলেন, আমরা তোমার পরিবার প্রিয়া। কখনো কি তোমার খারাপ চেয়েছি? একটা বাটপার ছেলের সাথে জীবন কেন পার করবা? ও বাটপার না মা। এখন ওই ছেলের গানই গাও। তোমার কি লজ্জা নাই? বাবা যদি এমন বিপদে পড়তো, তুমি বাবাকে ছেড়ে দিতে মা। ছি, কি নিকৃষ্ট তুমি প্রিয়া। ওই ছেলের তুলনা নিজের বাবার সাথে করছো? ওই নিকৃষ্ট ছেলেটাই বাবার বাইপাস সার্জারির সময় লাখ টাকার বেশি খরচ করেছে। ভাইয়া যখন শেয়ার বাজারে টাকা লাগে লস খেয়েছিল, তখন 4 লাখ টাকা দিয়েছে। প্রয়োজনে অপ্রয়োজনে আমার পরিবারের চাহিদা মিটিয়েছে। এতিম মানুষটা নিজের পরিবারের মতো তোমাদের ভাবতো। আর তোমরা
এগুলো করেছে নিজের বাবার পাপ ঢাকতে। এত কিছু বুঝি না প্রিয়া। তুমি ফাহিমকেই বিয়ে করবা, তারপর আমেরিকা চলে যাবা। আমরা তোমার ভালো চাই। প্রিয়ঞ্জনা মায়ের পানে চেয়ে হাসে, চোখে চশমা, পরনে হালকা গোলাপির মাঝে সোনালি সুতার ভাঁজ করা থ্রি পিস, ফর্সা মুখ আর আধা পাকা চুলে খোপা করা মানুষটাকে বেশ ভালো করেই চিনে প্রিয়ঞ্জনা। এই মানুষটার জিত সম্পর্কেও ধারণা আছে তার। এই এই যে মিষ্টি করে কথা বলছেন, তার ভিতরে রয়েছে রাগই এক সত্তা, যে এখন নিজেকে দমন করে ফেলেছে। জানেন, রাগ দেখালে হিতে বিপরীত হবে, তাই মিষ্টি ব্যবহার। এসবের পেছনে রয়েছে নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। শাহাদাত চৌধুরীর পাপের শাস্তি পাবে তার পুত্র শাহবাজ চৌধুরী। তুমি আমাকে কখনো বুঝলে না মা? শেষ লোকমা প্রিয়ঞ্জনার মুখে তুলে দিয়ে জোহরা বেগম বললেন, আমি তোমার ভালোটাই চাই প্রিয়া। ফাহিমের সাথে আমি তোমার বিয়ে দিয়েই ছাড়বো, দেখি আমাকে কে আটকায়। প্রিয়ঞ্জনাকে কিছু বলার সুযোগ না দিয়েই উঠে চলে যান জোহরা। আমিও দেখবো মা, আমাকে আর শাহবাজকে তোমরা কি করে আলাদা করো। আমিও তোমারই সন্তান, জেদ আমারও আছে। মনে মনে আওয়াজ আওড়ায় প্রিয়ঞ্জনা। কাক ডাকা ভোর, হালকা মেঘ জমেছে আকাশে। রাতে বৃষ্টি হয়, মৃদু শীত পড়েছে। প্রিয়ঞ্জনা চুপচাপ বাসা থেকে বেরিয়ে পড়ে। এখন সোজা আরশিনগর যাবে, সেখানে শাহ অপেক্ষা করছে। রাস্তায় তেমন রিক্সা নেই, মানুষজনও নেই। মেন রাস্তায় কিছুক্ষণ হাঁটার পর একটা রিক্সা পায় প্রিয়ঞ্জনা। আরশিনগর মোড়ে দাঁড়িয়ে আছে শাহবাজ। সকল চিন্তা থেকে মুগ্ধ হয়ে এই দুদিন নিজের মতো বাঁচবে সে আর তার অর্ধাঙ্গিনী। নিজের জংধরা মাথাকে সচল করতে হলে একটা ট্যুর প্রয়োজন। নিজের প্রিয় মানুষের হাতে হাত রেখে কিছুদিন ঘুরে আসলে জীবন যেন আবার ছন্দময় হয়ে ওঠে। অনেক সময় মনে হয়, না, এটা তো ট্যুরে যাওয়ার উপযুক্ত সময় নয়। এত ভয়াবহ পরিস্থিতিও কেউ ট্যুরে যায়? কিন্তু সত্যি বলতে ওই সময়টাই উপযুক্ত সময়। একটু আবহাওয়া পরিবর্তনই পারে জীবনকে নতুন করে সাজাতে। প্রিয়ঞ্জনা দূর হতে দেখে তার পুরুষ কালো শার্ট, জিন্স প্যান্ট পরে দাঁড়িয়ে। আজ যেন সেই আত্মবিশ্বাসী বিজনেসম্যান শাহবাজ চৌধুরীর ঝলক দেখতে পাচ্ছেন প্রিয়ঞ্জনা, যার গত বেশ কয়েক মাস প্রিয়ঞ্জনা তার সাহায্যের মাঝে দেখতে পায়নি। প্রিয়ঞ্জনা রিকশায় উঠে পরে শাহবাজ। প্রিয়ঞ্জনা আঁকড়ে ধরে শাহবাজের ডান ঊর্ধ্ববাহু, মাথা রাখে শাহবাজের কাঁধে। নিজেদের গাড়ি নিয়ে গতবার সিলেট গিয়েছিল, গাড়িটা নেই, বিক্রি করে দিতে হয়েছে। এখন এই দুই কপতির গন্তব্য নরসন্দী ভেলার নগর বাস স্টেশন, সেখান থেকে সোজা সিলেট শহর।